দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকার শিরোনাম পড়বার আগে যে শিরোনামটি আজকে ছাপা হয়নি, রাতের বেলা সচিবালয়ে অগ্নিকাণ্ড এবং 6 ঘন্টা পরে আগুন নিভানো গেছে, এটা নিয়ে হয়তো আমরা আলাপ করব, কিন্তু তার আগে পত্রিকায় যে শিরোনাম ছাপা হয়েছে সেটা একটু পড়ে শোনাই আপনাকে। প্রথম আলো, ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন, নির্বাচন সংস্কার, ভালোবাসা ও শান্তির বার্তায় উদযাপিত হলো বড়দিন। দৈনিক সমকাল, ক্ষুব্ধ আমলারা বেপরোয়া, এবার আলটিমেটাম, 1 খুনে 2 মামলা, জানে না পরিবার, খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন জানুয়ারির প্রথমার্ধে। দৈনিক যুগান্তর, হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার, ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি, 48 ঘন্টার মধ্যে মুহিত চৌধুরীর অপসারণ দাবি, প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিবাদ সভা। দৈনিক ইত্তেফাক, আরাকান সীমান্তে আরাকান আর্মি বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, বিচার বিভাগকে পৃথক সচিবালয় হচ্ছে, 48 ঘন্টার মধ্যে মুহিত চৌধুরীর অপসারণ দাবি প্রশাসন ক্যাডারদের। কালের কণ্ঠের শিরোনাম, মুহিদের পদত্যাগে 48 ঘন্টা আলটিমেটাম, নতুন দলে ঢুকেই এমপি প্রার্থী হওয়া যাবে। ঠাকুরগাঁয়ে আসিফ মাহমুদ, শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি। মানব জমিনের শিরোনাম, বিদেশে থাকা শিক্ষক গবেষকদের ফেরাতে চায় সরকার, কি ঘটেছিল সহ সমন্বয়ক খালেদের সঙ্গে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, প্রশাসন ক্যাডারের আলটিমেটাম, প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র, পুলিশে আসছে বড় সংস্কার। খবরের কাগজের শিরোনাম, কঠিন সময় আসছে বড় বাজেট, দলেও অপাংতে ওবায়দুল কাদের। আজকের পত্রিকা, অনিশ্চিত প্রবাসীদের ভোট, এবার শতভাগের দাবি প্রশাসন ক্যাডারদের দ্বন্দ্ব। কালবেলার শিরোনাম, প্রশাসন ক্যাডারের আলটিমেটাম, রূপালী বাংলাদেশ আন্দোলনে অস্থির জনপ্রশাসন, 7 জনকে একাই হত্যা করে আকাশ মণ্ডল। প্রতিদিনের বাংলাদেশ, বায়ু দূষণে বেড়েছে নিউমোনিয়া, আইসিইউ সংকটে হাসপাতাল, ক্ষোভে মাস্টারকে, ভয়ে আরও 6 জনকে হত্যা। দৈনিক সংগ্রাম, জ্বালানি আমদানির প্রিমিয়ামে 6 মাসে সাশ্রয় হচ্ছে 800 কোটি টাকা। দৈনিক দিনকাল, জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া, কাজাকস্তানে বিমান বিধ্বস্তে নিহত অন্তত 40। ইনকিলাবের শিরোনাম, বঙ্গভবনের ভিতরে হামিদের রংমহল, পর্যটন শিল্পে জোয়ারের হাতছানি। দৈনিক জনকণ্ঠ, দ্রুত নির্বাচনের সোচ্চার বিএনপি। আপনি শিরোনাম শুনলেন, প্রথমেই যে কথাটি বলছিলাম যে আজকে যে শিরোনাম পত্রিকায় হয়নি, আগামীকাল হয়তো বড় করে আসবেই, কিন্তু খুবই দুঃখজনক, সচিবালয়ে 6 ঘন্টা ধরে আগুন, রাত 2টার পরে আগুন লাগে এবং কিছুক্ষণ আগে আগুন নিভানো সম্ভব হয়েছে। এবং দুর্ভাগ্যজনক হলো সত্য যে আগুনে মারা যায় নাই, এই সময় দায়িত্ব পালন করতে যে ট্রাক চাপায় মারা গেছেন একজন ফায়ার ফাইটার। হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক। আর সবচেয়ে বড় যে ব্যাপারটি তা হচ্ছে যে সচিবালয়ের মতন একটি এত সেন্সিটিভ জায়গা, সেখানে কেন ফায়ার ফাইটিংয়ের প্রপার ব্যবস্থা ছিল না আমি জানি না। 6 ঘন্টা লেগেছে, তার মানে এটা 6 তারা থেকে শুরু করে 7-8 পর্যন্ত গেছে। তো এখানে তো সমস্ত দেশের, রাষ্ট্রের সমস্ত ইম্পর্টেন্ট নথিপত্র আছে। হার্ট বলেন, রাষ্ট্রের হৃৎপিণ্ড বলেন। হ্যাঁ, হৃৎপিণ্ড। তো এটা এইভাবে অরক্ষিত মানে কেন ছিল আমি জানি না, কিভাবে আগুন লেগেছে তাও জানি না। যেটা আগে হতো যে কোনো কিছু ঘটলেই বলা হতো যে জামাত শিবির বিএনপির কাজ, এবং এখনও হয়তো বা বলবে যে এটা ফ্যাসিস্টদের কাজ। আচ্ছা, তা আমি জানি না, কিন্তু আমার বক্তব্য বা আমার শঙ্কা অথবা যেটা আমি কনসার্ন সেটা হচ্ছে যে এটা আগুন লাগতেই পারে, শর্ট সার্কিট লাগতেই পারে, বা যে কোনো জায়গায় যে কোনোভাবেই আগুন লাগতে পারে,
কিন্তু সে আগুনটা 6 ঘন্টা চলে। আর সচিবালয়ে যদি একটি আগুন নেভাতে 6 ঘন্টা লাগে, তাহলে অন্য জায়গায় আগুনে কি হবে? এখানে পানির ব্যাপার আছে, তারপর যদিও দমকলের মানে বলা হলো যে তাদের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং তারা খুব দ্রুত সময়ই চলে এসেছে। হ্যাঁ, আমিও শুনেছি যে তারা 3-4 মিনিটের ভেতরেই পৌঁছে গেছে প্রথম দল, তারপরে আস্তে আস্তে আরো আবার এটুকু শোনা যাচ্ছে যে সবাই পানি দিতে পারে না, এই জন্য যে এত চিপা জায়গা বা প্রশস্ত জায়গা না থাকার কারণে সবাই দায়িত্ব পালন করতে পারে না। কিন্তু আপনাকে যে জিনিসটা বলি যে এই আলোচনা হয়তো আরো বাড়বে, কত কয়েকদিনে আমরা আগুন বিভিন্ন জায়গায় আগুন লাগে, শীতে আগুন বেশি লাগে, এইটা নিয়ে হয়তো আমরা এখন অনেক আলাপ করব, মানে যা হয় না চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক সেরকম। কিন্তু আমি যে আলোচনাটা আপনার সাথে করতে চাই, রাতের বেলা এই যে বেপরোয়া ট্রাকের গতিতে একজন ফায়ার ফাইটার মারা গেলেন, মানে এই যে সড়কের আইন এবং যারা গাড়ি চালান এবং যারা এই যে হত্যাকারকের মতো, মানে এই যে মানুষটিকে হত্যা করলেন, সে দায়িত্ব পালন করবার জন্য এসেছিল, এটার কি হবে? এটা তো আসলে আমাদের দেশের জন্য সার্বিকভাবেই দুঃখজনক। আপনি যখন দেখবেন যে লাইনের গাড়িগুলো, এই মিনি বাসগুলো যখন চলে, তারা যেই পাল্লাপাল্লি করে, কে কার আগে যাবে, মাঝখানে পড়ে কে পিছিয়ে গেল সেদিকে কোনো কারণ নাই, কিন্তু তারা এটা করতেই থাকে। আপনি খালি চিন্তা করেন যে পাশে একটা ভবনে আগুন জ্বলছে, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, সেখানে পাশ দিয়ে একজন ট্রাক ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছেন, তার তো আরো সতর্ক হওয়া দরকার এবং তার তো আরো হওয়া দরকার যে এই জায়গায় যেন আমি কোনো বিপদে না পড়ি। সে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গেল, একদম বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গেল এবং তার কোনো ভ্রুক্ষেপ নাই। এবং আসলে আমি সবসময় বলেছি যে কথাটা, যে আমাদের দেশে এখানেও দেখবেন, এই যে এই আগুনের ঘটনাতেও দেখবেন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করা হবে। আমরা খবরে শুনলাম যে এই হচ্ছে একটা কমন ডায়ালগ, যেটা কমিটি হয়, কমিটির ফাইন্ডিংসটা আমরা জানি না। আর ফাইন্ডিংস জানার পরেও ফাইন্ডিংসে যে সুপারিশ থাকে বা যেই কি বলবো যে কি করতে হবে, সেটা কিন্তু আর তারা করে না। অনেক ধন্যবাদ। আগামীকাল হয়তো এটা নিয়ে অনেক আলোচনা হবে, সারাদিন ধরে আলোচনা হবে, কেন আগুন লাগে, কি জন্য হলো। কারণ সচিবালয়ে আগুন লাগায় এবং সেটার 4টা ফ্লোর চলে যাওয়া, তার ভিতরে অর্থ মন্ত্রণালয় ছিল, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে, এলজি ছিল, অনেকগুলো মন্ত্রণালয় ছিল। তো এখানে তো এটা তো খুব হালকা একটা ব্যাপার না। আর দেখা যাক কি হয় সেটাই। মানে ওই যে হয় না যে একটু আগে যেটা বললাম যে চোর পালানোর উপরে বুদ্ধি কি হইলে কি হইতো, কি করা যেত, সেটা কিন্তু আগে হয় না। প্রশাসন ক্যাডার, ওই যে আবারও বলি, রাষ্ট্রের এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা প্রশাসন। আমলারা আলটিমেটাম দিয়েছেন যে এবং চাকরিবিধির বাইরে গিয়ে প্রশাসন ক্যাডারে কর্মকর্তাদের নজিরবিহীন সভা এবং 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার প্রধানের অপসারণ দাবি করেছেন তারা। এটা আমি কিন্তু অবাক হচ্ছি না। অবাক হচ্ছেন না? না, আমি অবাক হচ্ছি না। তার কারণ হলো যে আসলে আমাদের এখানে আমরা সুযোগ দিতে দিতে এমন অবস্থায় নিয়ে গেছি, কেউ কারো তোয়াক্কা করে না। লাই পেলে যা হয় নাকি? হ্যাঁ, লাই পেলে যা হয়, একদম তাই। সরি শব্দটি না ঠিক আছে, আসলে ওইটাই উপযুক্ত শব্দ। তো এটাতে হচ্ছে কি, এই যে ছাড় পেতে পেতে তারা এমন জায়গায় চলে গেছে। কিন্তু তারা কি একেবারে অযৌক্তিক কোনো কিছু বলছেন? মানে একেবারেই অযৌক্তিক কিছু? একেবারে অযৌক্তিক না, কিন্তু কথা হলো আপনাকে তো কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। রাইট, রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি প্রশাসনের যে নিয়ম বিধিমালা, তার বাইরে যে আপনি সভা করে এরকম আলটিমেটাম দিলেন, এটা তো হয় না, এটা হয় না। যদি তাদের এই মানে সুপারিশ, যেটা প্রশাসনের সুপারিশ, যেটা সংস্কার কমিটি যে সুপারিশ, সেই সুপারিশের ব্যাপারে যদি তাদের কোনো বক্তব্য থাকে, এটা তো সুপারিশ, এটা তো আরোপিত না, বা এটা তো ইম্পোজ করা হয়নি, সেটা নিয়ে তারা আলোচনা করতে পারে। কিন্তু এইভাবে আলটিমেটাম দেওয়া, এবং আজকে যদি মহিত চৌধুরীকে অপসারণের আলটিমেটাম দেয়, কালকে আরেকজনকে দেবে, এবং এটা একটা মানে ছেলে খেলা হয়ে যাবে। আমাদের অবশ্যই আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও কঠোর হওয়া দরকার। তারা এটা বুঝতে পারছে না যে এত আরাম আয়েসে বা এত ঢিলে ঢালাভাবে
দেশ চলে না। এটা ভালো কথা বলেছেন যে এত ঢিলে ঢালাভাবে দেশ চলে না। আমরা মেঘনা নদীতে এই যে খুনটা হলো 7 খুন, এরপরে নানা ধরনের প্রশ্ন আসলো, কে করলো, কিভাবে হলো, কিন্তু যে কারণটি আমরা এখন পর্যন্ত জানছি, মানে মাস্টার সাহেব যিনি ওই লঞ্চের প্রধান, তিনি নানা ধরনের অনিয়ম করতেন এবং সেটি একজনের খুব পছন্দ হয়নি, সেজন্য তাকে খুন করার পরে আবার এই খুনের ঘটনা অন্যরা দেখে ফেলানোর কারণে যদি রাষ্ট্র হয়ে যায়, সেই জন্য আবার পরপর সেই 7টা খুন করলো। একটা মানুষের পক্ষে 7টা নির্বিচারে একটা খুন করা, কোন সমাজে বসবাস করছি? এখানে আমি দুটো জিনিস বলবো। একটা হচ্ছে যে এই খুনটা করলো সে কি আসলে মানসিকভাবে সুস্থ আছে? কারণ আপনাকে যদি দেওয়া হয় 7টা মানুষ খুন না, আপনি 7টা পাখি মারেন, মাথা খারাপ, একটা ছুরি হাতে নিলেই তো হাত কাঁপে যে এটা কি রে ভাই, এটা তো না না না, এটা সম্ভব না, একটা ছুরি। আমি সেটা বলছি, মানে 7টা পাখি মারতে দিলেও আপনি পারবেন না, সেখানে সে 7 জন মানুষকে, জলজান্ত মানুষকে খুন করে ফেললো। তার মানসিক অবস্থার ব্যাপারে আমার সন্দেহ আছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হলো যে আমরা পুরো দেশ থেকে, দেশপ্রেম বলতে আমাদের কিছু নাই, মানবিকতাও নাই, নৈতিকতাও নাই। বিশেষ করে সর্বোচ্চ স্খলন ঘটেছে মানবিকতার। কিচ্ছু না, একটা রিক্সাওয়ালা 5 টাকা বেশি চেয়েছে, দেই একটা থাপ্পড়, তাকে মেরে পরে আবার 500 টাকা গচ্ছা দিতে হলো ওষুধের, কিন্তু মেরে দিলাম সামান্য কথাতে। আপনি যে ঘটনাটা বললেন এটা আমি নিজেও অনেকবার দেখেছি, যে হয়তোবা 20 টাকার জায়গায় 30 টাকা চাইলো, এই কেন 20 টাকা চাচ্ছে, দিল থাপ্পড়, তারপরে জমায়েত হয়ে গেল, মুখ হলো, তারপর নানা ধরনের ঘটনা ঘটলো। তা আমার মনে হয় লোকটা তো কষ্ট করে খেটে আপনাকে নিয়ে কষ্ট করে যায়, তার সাথে এরকম বাদানুবাদ করে আরো যারা রাষ্ট্রের উপর মহলে যারা চুরি করে, চামারি করে, তাদের নিয়ে কথা বলে না। ওরা তো চুরি করে না ভাই, ওরা তো গায়ের শ্রম দিয়ে টাকা কামাই করে। তবে হ্যাঁ, কিছু কিছু রিক্সাওয়ালার ব্যবহারও খারাপ, এটাও অস্বীকার করার উপায় নাই, সেটাও খারাপ। কিন্তু আমাদের আসলে এই মানবিকতা জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। মানে আপনি যেটা একটু আগে বললেন, যেটা যে এই যে 7 খুনের ঘটনাটি, এটা সামাজিকভাবে এতটা ভীতি ছড়িয়েছে এবং মানুষের প্রতি মানুষের আস্থা, সম্পর্ক, আপনি একই সাথে যাচ্ছেন একটা গাড়িতে, আপনি জানবেন না যে কে ঘাতক, কে হন্তারক, কে কি, কিছুই জানবেন না। এটা তো এই দেশ বা এই সমাজ তো আমাদের ছিল না, না না, কখনই ছিল না। এবং আমি আসলে যেটা বলবো যে আমি মাসখানেকের আগের যখন রাতে চলাচল করতাম, আমি কিন্তু নির্ভয়ে চলাচল করতাম। এখন যদি আমি রাতের বেলা রিক্সা বা সিএনজিতে চলাচল করি, আমি খুব ভয় থাকি যে কখন কোন গাড়িটা সামনে এসে আটকে দিবে, রিক্সায় থাকলে যে কখন কোন মোটরসাইকেলটা এসে, নিরাপত্তার আশঙ্কা করে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং নাগরিক হিসেবে কেন ভুগবো? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশ কিন্তু নির্বিকার। আপনি পুলিশের কাছে যে কোনো রকম, এখনো পুলিশ কিন্তু তার যে কাজ, সে কাজে সেভাবে ফিরে আসে নাই। বরঞ্চ দেখলাম আমি আজকে, এই যে আপনার এখানে আসার আগে এই কোণাটায় পুলিশ তার আগের কাজে শুরু করে দিয়েছে, অর্থাৎ ট্রাক থেকে নিচ্ছে। আচ্ছা, তো এই যে নিচ্ছে, তো এটাতে সে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু জনগণকে সুরক্ষা করা বা জনগণকে আপনার যে নিশ্চয়তা দেওয়া, সহযোগিতা করা, সেটা তারা করছে না। এটা এত দুঃখজনক একটা ব্যাপার। এবং আসলে যেটা বললাম না, যে ওই যে ঢিলেঢালাভাবে চলবে না, দেশ চালাতে গেলে আপনাকে স্ট্রং হতে হবে, হ্যাঁ, একটু কঠোর হতে হবে। এবং এই যে আজকে 5 মাস হয়ে গেল, এখনো পুলিশের বহু লোক যোগ দেয় নাই ইত্যাদি। তাহলে বিকল্পটা করে ফেলতে হবে। এখানে তো বসে থাকা যাবে না। ওই যে দেখি না কি হয়, ওই দেখি না কি হয় হতে হতে তো সবকিছু দেখা শেষ হয়ে যাবে, তখন সব শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ। এখন তো আমরা সবাই মুখিয়ে আছি কবে নির্বাচন হবে, কিন্তু
নির্বাচন নিয়ে যে আবারও একটা ধোঁয়াশা। আজকের পত্রপত্রিকার শিরোনাম যদি আমি আসিফ মাহমুদের শিরোনামটাই পড়ে শোনাই আপনাকে, উনি বলেছেন ঠাকুরগাঁতে শুধু নির্বাচনের জন্য এত মানুষ প্রাণ দেয়নি। এই কথা এর আগেও হয়েছে যে শুধু নির্বাচনের জন্য প্রাণ দেয়নি। আবার ওনারই বক্তব্য আরেক জায়গায় ছাপা হয়েছে যে সংস্কার শেষে নির্বাচন, আবারও তিনি বলেছেন। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বরাতে আবার রিপোর্ট বেরিয়েছে যে সেপ্টেম্বরের আগেই নির্বাচনের তফসিল হতে পারে। কি হচ্ছে আসলে? আমি যেটা বুঝতে পারি সেটা হলো যে এখানে কোঅর্ডিনেশনের একটা বিরাট অভাব আছে। কে কি বলবে কারণ না, আপনাকে এই দুইজনের বক্তব্য শোনালাম এই জন্য যে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য আর মাননীয় উপদেষ্টার বক্তব্য, দুইজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটা কেমন যেন একটা অস্পষ্টতা মনে হলো। যে উনি বললেন যে আমরা তফসিল দিতে পারি, উনি বললেন সংস্কার। তাহলে সংস্কারটা কতদিন পরে? এখন সংস্কার করে তো মানে গড়া ফাটিয়ে লাভ নাই। আমাদেরকে যেটা আসিফ মাহমুদ বলেছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্যই এত বড় আন্দোলন হয়নি, এত হাজার লোক প্রাণ দেয়নি, খুব সত্যি কথা। কিন্তু দেশ যদি চালাতে হয় তাহলে আপনাকে নির্বাচন করতে হবে এবং নির্বাচিত সরকারের হাতেই আপনাকে তুলে দিতে হবে সংস্কারের মূল কাজগুলো। এই অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কমিটি করেছে তারা সুপারিশ করতে পারবে, কিন্তু তারা কিন্তু সংস্কার করতে পারবে না। তার জন্য সংসদ লাগবে। আজকে সংবিধান সংস্কার কমিটি সংবিধানের চমৎকার আইডিয়া দিল, কিন্তু তারা যত চমৎকার আইডিয়া দেখ না কেন ওটাই কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারবে না। এটা ইমপ্লিমেন্ট করবে হলো সংসদ। সুতরাং দুটোই পাশাপাশি যেতে হবে, সংস্কারও যেতে হবে আর এই আপনার নির্বাচনও প্রস্তুতি নিতে হবে। এবং নির্বাচনের ক্ষেত্রে যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে 17 বছরে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়েছে, আগ্রহ হারিয়েছে। নির্বাচনের প্রতি আস্থা হারিয়েছে, আগ্রহ হারিয়েছে। সেই আস্থা এবং আগ্রহ ফিরিয়ে আনা দরকার, অনেক জরুরি। সেটা না আনলে হবে না। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে, বড়দিন গতকাল পালিত হলো এবং শিরোনামটি এরকম, ভালোবাসা ও শান্তির বার্তায় উজ্জ্বলিত হলো বড়দিন। এটাই তো চাই আমরা, নাকি? এইটাই আমরা চাই। এবং সত্যি কথা বলতে আমি স্পষ্টভাবে দৃঢ়তার সাথে বলতে পারি যে বাংলাদেশ কখনোই অসাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না, মানে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। এটা অসাম্প্রদায়িক দেশ, ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশি হিসাবে একসাথে বসবাস করি, একসাথে থাকি। এখানে ফায়দা লোটার জন্য, দলীয় বা ব্যক্তিগত ফায়দা লোটার জন্যে নানান কিছু বলা হয়। সব ঘরেই তো, আপনার ঘরে কি কখনো মানে এই বাচ্চারা গোলমাল করে না, মারামারি করে না? করে তো, সেটা সব জায়গায় হবে। কিন্তু বাস্তবে কেউ যদি বলে, আমি চ্যালেঞ্জ করে বলবো, বিশেষ করে আমি চ্যালেঞ্জ করতে চাই ভারতের প্রোপাগান্ডা যে সমস্ত মানে মিডিয়া করছে তাদেরকে, যে আপনারা আসুন, এসে দেখুন বাংলাদেশে শান্তি এবং সম্প্রীতি বজায় আছে, থাকবে। আপনারা জোর করে এখানে মানে শান্তি বিঘ্নিত করবার চেষ্টা করবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাটি শেষে বললেন, শান্তির জায়গা বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি, আমরা শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই, সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই, এটাই আমাদের স্বপ্ন। আসুন সবাই মিলে যে যার জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করবার চেষ্টা করি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।